আইসিটির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব তার নাম হচ্ছে ডিপ লার্নিং, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অংশ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এবং মেশিন লার্নিং এর সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। এটা নিয়ে আজকে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটা অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপ্লিকেশনটা কি করি? এই অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা এটা সিস্টেমকে একটা অ্যাবিলিটি প্রোভাইড করি, যে সিস্টেম হিউম্যানের মতো ডিসিশন মেকিং অ্যাক্টিভিটি গুলো নিজে থেকে করতে পারে। অর্থাৎ হিউম্যানের ডিসিশন মেকিং অ্যাবিলিটিটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা মেশিনকে প্রোভাইড করি, যাতে মেশিন ডিসিশন মেক করতে পারে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশনটা আমাদের তৈরি করার জন্য, ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা দুই ধরনের টেকনিক ব্যবহার করি। সেটা হচ্ছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং। যদি কথাটা এভাবে বলি, ডিপ লার্নিং এর মাধ্যমে আমরা মেশিন লার্নিং এর টেকনিকটা অ্যাডপ্ট করাই মেশিনকে, এবং মেশিন লার্নিং এর থ্রুতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই মনে করেন যে ফিচারটা অ্যাচিভ করি। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, ডিপ লার্নিং এর মাধ্যমে আমরা মেশিন লার্নিংটা ডেভেলপ করি এবং মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডেভেলপ করি। তো মেশিন লার্নিং আমরা গত ক্লাসে যেটা দেখেছি, মেশিন লার্নিং তিন ওয়েতে কাজ করে। একটা সুপারভাইজড, একটা আনসুপারভাইজড, একটা রিইনফোর্সমেন্ট। তো এই মেশিন লার্নিংটাকে আরো অ্যাকুরেট করার জন্য মূলত ডিপ লার্নিং ব্যবহার করা হয়। ডিপ লার্নিং কেন আমরা ব্যবহার করব? স্যার, ডিপ লার্নিং এজন্যই ব্যবহার করা হয় যাতে মেশিন কোনো ধরনের ইউজারের ইন্টারঅ্যাকশন ছাড়াই ডাটাগুলোকে কি করতে পারে স্যার? অ্যাক্সেস করতে পারে। ওকে, তো ওয়ান টাইম ডিপ লার্নিং এ হিউজ ভলিউমের ডাটা নিয়ে কাজ করতে হয়। এখন আপনারা বলবেন, স্যার মেশিন লার্নিং এও তো আমরা দেখছি ইউজার হেল্প করছে। তো সেই মেশিন লার্নিংটা যাতে আরো এফিশিয়েন্ট ভাবে কাজ করে, আরো মনে করেন যে লাইক এভাবে কাজ করে যে ইউজারের কোনো ধরনের ইন্টারঅ্যাকশন ছাড়াই, কোনো হিউম্যানের ইন্টারঅ্যাকশন ছাড়াই সে যাতে ডাটাগুলোকে প্রেডিক্ট করতে পারে এবং আউটপুট প্রোভাইড করতে পারে, সেটার জন্যই মূলত ডিপ লার্নিং টেকনিকটা ব্যবহার করা হয়। ডিপ লার্নিং টেকনিক এখন বিভিন্ন জায়গায় দেখা যায়, লাইক আপনি গুগল ট্রান্সলেটের কথা বলেন, সেখানে ডিপ লার্নিং ইউজ করা হচ্ছে। ওকে, তারপরে আপনি যদি মেডিকেল সার্ভিসেস এর কথা বলেন, সেখানে ডিপ লার্নিং ব্যবহার করা হচ্ছে। তারপর গুগল অ্যাসিস্ট্যান্সে সেখানে ডিপ লার্নিং ব্যবহার করা হচ্ছে, যেটার একটা ডকুমেন্টেশন আমি আগেও দেখাইছি, আজকেও আপনাদেরকে দেখাবো। ওকে, তো এই যে ডিপ লার্নিং এর কথা আপনি যদি চিন্তা করেন, ট্রান্সলেটের বিষয়টা একটু যদি আপনি দেখেন, ট্রান্সলেট কি করতেছে? প্রত্যেকটা লেটার ওয়ার্ড, প্রত্যেকটা লেটার বাই লেটার, ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটাকে ট্রান্সলেট করে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছে। তো এই যে স্যার ট্রান্সলেশনটা যে করতেছে, এটার জন্য মূলত ডিপ লার্নিংটা ব্যবহার করা হয়েছে। এখন ডিপ লার্নিং অ্যাকচুয়ালি কি? ডিপ লার্নিংটা মেইনলি হিউম্যানের ব্রেইনের স্ট্রাকচার, অর্থাৎ হিউম্যান ব্রেইন যেভাবে কাজ করে সেটার উপর বেস করে কম্পিউটার সায়েন্টিস্টরা সিস্টেমটাকে ডেভেলপ করছে, যেটাকে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলি। ওকে, ডিপ লার্নিং মূলত হিউম্যান ব্রেইন স্ট্রাকচারের উপর বেস করে তৈরি করা হয়েছে। ওকে, আর এই জিনিসটাকে মূলত বলা হয় স্যার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটা আমরা সামনে দেখব। এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মেইনলি আমাদের ব্রেইনের ফাংশনালিটি ডিপেন্ড করে নিউরনস এর উপর। সেম টেকনিকটাই মূলত এই জায়গায় ব্যবহার করা হয়েছে, যাতে একটা কম্পিউটার সিস্টেম বা একটা সিস্টেম ইজি ভাবে উইদাউট মানুষের হেল্প ছাড়া সে সিস্টেমটাকে কি করতে পারে? প্রেডিক্ট করতে পারে, বা কোনো একটা গিভেন ইনপুট বা কোনো একটা ডাটাকে সে কি করতে পারে? অ্যানালাইসিস করতে পারে এবং সেই অনুযায়ী আউটপুট প্রোভাইড করতে পারে। তো
তো এই সব জিনিসগুলো ব্যবহার করা হয় যাতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ডাটা প্রেডিকশনের ব্যাপারটাতে আরো বেশি অ্যাকুরেট হই এবং খুব নির্ভুলভাবে ডাটা কম্পিউটার সিস্টেম যাতে কি করতে পারে, এক্সপ্লেইন করতে পারে, সেটার জন্যই এই টেকনিকগুলো ব্যবহার করা হয়। তো গত ক্লাসে কিছু টপিক একটু আপনাদেরকে একটু মনে করায় নি। যেমন আমরা মেশিন লার্নিং এর বিষয়টা দেখছিলাম। তো মেশিন লার্নিং এ 3 ধরনের টেকনিক ব্যবহার করা হয়। মেশিন লার্নিং এর 3 ধরনের মেথড আমরা গত ক্লাসে দেখেছিলাম। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আরেকটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আর থার্ড একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। ওকে, তো আনসুপারভাইজড লার্নিংটা কি? আনসুপারভাইজড লার্নিংটা হচ্ছে যে আমরা মানুষটা কি করি, যে ধরেন আমি জীবনে ক্রিকেট খেলা শিখি নাই, আমাকে ছোটবেলা থেকে কেউ ক্রিকেট খেলা দেখায় নাই বা শিখায় নাই। তো মনে করেন যে আমি একটা সময় যায় দেখলাম যে কিছু ছেলেপেলে স্কুলে ব্যাট বল নিয়ে খেলতেছে, তো তাদের কয়েকদিন খেলা অবজার্ভ করলাম। এই অবজারভেশনের মাধ্যমে আমি বুঝতে পারলাম এটা বল, এটা ব্যাট, এটা দিয়ে হচ্ছে বলটাকে বাড়ি মারতে হবে। এই যে সারাউন্ডিংস বা এনভায়রনমেন্ট থেকে দেখে শিক্ষা, অবজারভেশনের মাধ্যমে শিক্ষা, এটাকে মূলত স্যার বলা হয় আনসুপারভাইজড লার্নিং। ওকে, যেমন মেশিন কি করতেছে, যেমন আপনি গুগলের কথা চিন্তা করেন, আপনি প্রতিনিয়ত যখন কোনো কিছু টাইপ করতেছেন, তো টাইপ করার মাধ্যমে গুগল একটা সময় এটা প্রেডিক্ট করতে পারে যে আপনি কি টাইপ করতে চাইতেছেন। এটা কেমনে হয়েছে যে গুগল প্রতিনিয়ত আপনার সার্চিং সিস্টেমটা থেকে দেখতেছে, সেটাকে প্রেডিক্ট করতেছে এবং সেই অনুযায়ী সে হচ্ছে আউটপুট প্রোভাইড করে দিচ্ছে। একটা লং টাইম পর্যন্ত সে দেখলো যে আপনি আসলে কি টাইপ করতে চাচ্ছেন। তো অটোমেটিক্যালি এই অবজারভেশনের মাধ্যমে গুগল এটা অনেক সময় প্রেডিক্ট করে, অনেক সময় কি ম্যাক্সিমাম টাইম এটা প্রেডিক্ট করে ফেলে যে আপনি আসলে কি টাইপ করতে চাচ্ছেন। ইনফ্যাক্ট আপনার মোবাইলে আপনি যখন এসএমএস টাইপ করেন, যে আপনার মোবাইলের যে স্মার্ট টাইপিং সিস্টেমটা আছে সেটাতেও মূলত এই আনসুপারভাইজড লার্নিংটা দেখানো হয়েছে, যেখানে আপনি একটা ওয়ার্ড লেখার সাথে সাথে, মানে কোনো 2টা 3টা লেটার লেখার সাথে সাথে সেই লেটার দিয়ে আপনি কি কি ওয়ার্ড তৈরি করতে পারেন সেটা সে একটা প্রেডিকশন করে ফেলে। দিস ইজ কল্ড আনসুপারভাইজড লার্নিং। ওকে, আর সুপারভাইজড লার্নিংটা কি? সুপারভাইজড লার্নিংটা হচ্ছে যেমন হচ্ছে ফেসবুক, আপনি যখন ফেসবুকে ইন করেন, ইন করার সাথে ধরেন আপনার জীবনে ফেসবুকের অ্যাকাউন্ট এর আগে পর্যন্ত ছিল না, হঠাৎ করে আপনার মনে হলো যে আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলা উচিত। অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনি মনে করেন যে কাউকে কোনো ইনভাইটেশনও পাঠান নাই, কিন্তু আপনাকে শো করতে থাকে উমুক উমুক ফ্রেন্ড, আপনি জানেন, আপনাকে সাজেস্ট করে। এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং। এখন সুপারভাইজড লার্নিংটা কি? সুপারভাইজড লার্নিংটা হচ্ছে মেশিনকে ট্রেন করা হয় ফার্স্টে থেকে। যেমন আপনি যদি এভাবে চিন্তা করেন যে সুপারভাইজড লার্নিংটা হচ্ছে যে লেভেল দেওয়া থাকে, যে লেভেল ডাটা এবং লেভেল এবং ফিচার যুক্ত ডাটার মাধ্যমে সিস্টেমকে ট্রেন করা হয়। এখন আপনি বলবেন যে ফেসবুক কিভাবে এই জিনিসটাকে ট্রেন করে। আপনি যখন ফেসবুকটা লাইক হচ্ছে হলো গিয়ে অ্যাক্টিভেট করেন, বা আপনি আপনার সিস্টেমে যখন ফেসবুক অ্যাক্টিভেট করেন, তখন আইদার আপনার মোবাইল ফোন নাম্বার ইউজ করেন, অথবা আপনি হচ্ছেন 3টা ফিচারের কথা, 3টা লেভেলের কথা বলি, যে আপনার ছবি ইউজ করেন, প্রোফাইল পিকচার হিসেবে ছবি ইউজ করেন, তারপরে হচ্ছে লাইক আপনি ফোন নাম্বার ইউজ করেন, কন্ট্যাক্ট নাম্বার যে ফেসবুকের ইনফরমেশনের ক্ষেত্রে, তারপরে হচ্ছে হলো গিয়ে ইমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করেন। তো ফেসবুককে আগের থেকেই এই ব্যাপারে ফেসবুকের যে সিস্টেম ইঞ্জিনিয়াররা আছে, যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপাররা, তারা ফেসবুককে এই বিষয়গুলোর উপর আগে থেকে ট্রেন করছে। সেটা কি, যে তুমি ইউজারের যখন ফোন নাম্বার পাবা, যখন তুমি ইউজারের হচ্ছে ইমেল পাবা এবং প্রোফাইল পাবা, সেটার বেসিসে তুমি হচ্ছে এটা পুরো ফেসবুক সিস্টেমে তুমি হচ্ছে এটাকে চেক করবা। চেক করার মাধ্যমে এই ফোন নাম্বার, তারপরে হচ্ছে হলো লাইক হচ্ছে হলো ইমেল অ্যাড্রেস, প্রোফাইল পিকচার, যেই মনে করেন যে ইউজারের অ্যাকাউন্টের সাথে রিলেটেড আছে,
তাদেরকে তুমি হচ্ছে সাজেস্ট লিস্টে কি করবা, শো করবা। যেমন জিনিসটা একটু বলি, যখন আপনি ফেসবুকে আপনার ফোন নাম্বারটা দেন, সফটওয়্যারটাকে ইনস্টল করেন, ইনস্টল করার সময় বলে যে কন্টাক্টটা ফেসবুক অ্যাক্সেস নিতে চাচ্ছে, অ্যালাউ করবেন কিনা, গ্যালারিটাকে অ্যাক্সেস নিতে চাচ্ছে, অ্যালাউ করবেন কিনা, আপনি অ্যালাউ করেন। অ্যালাউ করার সাথে সাথে ফেসবুক কি করতেছে, ফেসবুক হচ্ছে হলো গিয়ে আপনার কন্টাক্ট লিস্টে যাচ্ছে, কন্টাক্ট লিস্টের থেকে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারকে সে কি করে নিচ্ছে, স্ক্যান করে নিচ্ছে। স্ক্যান করার পর সে ফেসবুকের ডাটাবেজে সাথে আপনার কন্টাক্ট লিস্টে থাকা প্রত্যেকটা কন্টাক্টকে সে কি করে দেখতেছে, স্ক্যান করে দেখতেছে। এবং স্ক্যান করার পর যেই যেই নাম্বারগুলো ম্যাচ করতেছে সেই নাম্বারের ইউজার গুলোকে সে ফেসবুক থেকে ফাইন্ড আউট করতেছে এবং আপনাকে ফ্রেন্ড হিসেবে সাজেস্ট করতেছে। যদি বলেন যে স্যার আমি কন্টাক্ট লিস্ট ইউজ করবো না, আমি ইমেইল ইউজ করব, যখনই আপনি ইমেইল ইউজ করতেছেন তখন আপনার হচ্ছে যে জিমেলের অ্যাক্সেস বা এগুলোর যে অ্যাক্সেস ফেসবুক আপনার কাছ থেকে চায়, তো ওইটার থ্রুতে সে হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্টস গুলোর সাথে ইমেল অ্যাকাউন্ট গুলোকে স্ক্যান করে ওইখানে কার কার কাছে আপনি সর্বশেষ ইমেল করতেছেন, তো সেই ইমেল গুলোর সাথে সে ফেসবুকের ইমেল অ্যাড্রেস গুলোকে ম্যাচ করে যেই যে ইউজারের ইমেল অ্যাড্রেস গুলোর সাথে আপনার ইমেল লিস্টে থাকা ইমেল অ্যাড্রেস গুলো ম্যাচ করতেছে তাদেরকে আপনার সাজেস্ট হিসেবে শো করতেছে। আর আরেকটা হচ্ছে কমন জিনিস হচ্ছে প্রোফাইল পিকচার। আপনি যখন ফেসবুকে প্রোফাইল পিকচারটাকে আপলোড করেন তখন ফেসবুক ওই প্রোফাইল পিকচারে ফেস রিকগনিশন ইউজ করে, যেটা হচ্ছে ডিপ লার্নিং এর একটা থিম। ওকে, তো ফেস রিকগনিশন এটা কিন্তু ডিপ লার্নিং এর একটা এক্সাম্পল। তো ফেসবুক ওই ইমেজটাকে অ্যানালাইসিস করে এবং অ্যানালাইসিস করার পর সে দেখে যে ফেসবুকের যে সিস্টেমে এই ছবিটা কোন কোন ব্যক্তির সাথে আছে। তো যেই ব্যক্তি বা ইউজারের সাথে আছে সেই ইউজার গুলোকে আপনার লিস্টে কি করে, শো করে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন দিস ইজ কল্ড সুপারভাইজড লার্নিং, অর্থাৎ মেশিনকে আগের থেকে কন্টাক্ট, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসেস, তারপরে হচ্ছে প্রোফাইল পিকচারের মাধ্যমে কি করা হচ্ছে, ট্রেন করা হচ্ছে। ওকে, এখন আসা যাক রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি? রিইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে মেশিনকে আমরা হিউজ ভলিউমের ডাটা ইনপুট দিছি, তারপরে মেশিনকে আমরা প্রেডিক্ট করতে বলি। এখন মেশিন প্রেডিক্ট যদি করে তাহলে সেটাকে আমরা একটা রিওয়ার্ড হিসেবে ধরবো, আর মেশিন যদি সেটাকে রিওয়ার্ড হিসেবে না ধরে তাহলে মানে যদি ভুল যায় মেশিন ওই সিস্টেমটাকে কারেকশন করবে আর সিস্টেম অটোমেটিক্যালি সেটাকে আপডেট করে দিবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে আমি আপনাকে হচ্ছে কিছু ম্যাথ করতে দিলাম, ধরেন আমি আপনাদেরকে সুপারভাইজড লার্নিং এর একটা ছোট্ট ভালো এক্সাম্পল দিই, তাহলে আপনারা বিষয়টুকু আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি আপনাদেরকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন শিখাইছি, বাইনারি থেকে ডেসিমালে কনভার্সন শিখাইছি, তারপরে হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, বিভিন্ন ম্যাথ আমি আপনাদেরকে সলভ করাইছি। তারপরে মনে করেন আমি আপনাদেরকে কোনো কিছু বললাম না, আমি জাস্ট হচ্ছে বেস দিয়ে দিলাম, আপনারা হচ্ছেন ওইখান থেকে বের করছেন যে কোনটা ডেসিমাল টু বাইনারি কনভার্সন। ধরেন আমি এখানে কনভার্সন দিলাম, তো সেই কনভার্সন গুলো কোনটা ডেসিমাল টু বাইনারি কনভার্সন, ধরেন আমি এভাবে করে দিলাম বেস 10 টু 2 কনভার্সন, তারপর হচ্ছে 5 বেস 10 টু 2 কনভার্সন, তারপর আমি দিলাম ধরেন বেস 5 5 বেস 10 টু বেস 2 তে কনভার্ট করতে দিলাম। আমি কারেকশন করে নিই। ওকে, তারপর আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে দিলাম, এভাবে করে কনভার্ট করতে দিলাম। তো এই যে আমি ডাটাগুলো দিছি এখানে কিন্তু আমি কোনো লেভেল দিই নাই, কিন্তু এখানে লেভেল ছিল যে ডেসিমাল টু বাইনারি। তো সিস্টেম কি করবে, কোনটা ডেসিমাল টু বাইনারি, তারপর কোনটা হচ্ছে অক্টাল টু বাইনারি, এই ডাটাগুলোকে স্যার আলাদা বা গ্রুপে নিয়ে যাবে। এই যে ডেসিমাল টু বাইনারিতে নিয়ে যাচ্ছে,
এই যে ডেসিমাল টু বাইনারিতে আমাদের যে ভ্যালুগুলোকে গ্রুপিং করে নিচ্ছে, এই জিনিসটাকেই মূলত স্যার বলা হয় আনসুপারভাইজড লার্নিং। অর্থাৎ আনসুপারভাইজড লার্নিং হচ্ছে ডাটাগুলোকে গ্রুপ আকারে কি করে নেয়, সেট করে নেয়। ঠিক আছে, তারপর অক্টাল টু বাইনারি, এটাকেও কি করতেছে, সেই গ্রুপ আকারে সেট করে নিচ্ছে। আনসুপারভাইজড লার্নিং এর একটা ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের স্প্যাম লিস্ট। ঠিক আছে, স্প্যাম লিস্ট। তো আমরা মাঝে মধ্যে কোনো একটা ইমেলকে নিজেরাই স্প্যাম লিস্টে ফরওয়ার্ড করে দিই, অথবা মনে করেন সফটওয়্যার নিজে থেকে সেটাকে ডিটেক্ট করে। যেমন ট্রু কলারের কথা বলি, ট্রু কলারে আমি কিন্তু কখনো বলে দিই নাই যে এই কলটা স্প্যাম, যে লাইক হচ্ছে কাস্টমার কেয়ার থেকে আসে বা ব্র্যাক ব্যাংকের মনে করেন যে সিস্টেম থেকে কল আসে, সিস্টেম এটা অটোমেটিক্যালি ডাটা অবজারভেশনের মাধ্যমে রেকগনাইজ করছে। কারণ আমি হচ্ছে যে স্প্যাম বা হচ্ছে লাইক হচ্ছে কি বলবো এটাকে, ধরেন যে আনরেকগনাইজড কল, যেগুলো হচ্ছে রেগুলার বা কনভেনশনাল নাম্বার না। তো ট্রু কলার হচ্ছে এটা ফাইন্ড আউট করে। যেমন আমি যখন কোনো কল রিসিভ করি বা কাউকে কল করি, সেটার আগে অটোমেটিক্যালি +880 অ্যাড হয়। তো সিস্টেম এটা ট্রু কলার এটা অটোমেটিক্যালি কি করছে, অবজার্ভ করছে যে কোনগুলো কলগুলো সে অ্যাটেন্ড করতেছে, কিভাবে কমিউনিকেশন করতেছে, কিভাবে কার কাছে কল করতেছে, কার কাছে এসএমএস করতেছে। তো সে এটাকে কাউন্ট করে। তো সে এটা যেটা দেখলো যে যেই ডিজিট গুলো হচ্ছে 11 ডিজিট, ঠিক আছে, 11 ডিজিটের হয়। তো 11 ডিজিট বা 13 ডিজিট এরকম হয় বাইরে থেকে যদি কল আসে। তো সিস্টেম ডে বাই ডে প্রতিনিয়ত সেটাকে কি করতেছে, অবজার্ভ করতেছে। অবজার্ভ করার পর যখনই সে দেখে যে 116 2 মানে এরকম আসে, 116 247 এরকম থেকে যদি কোনো মেসেজ আসে, ধরেন নাহিদ যদি ফোন করে, তখন অটোমেটিক্যালি ট্রু কলার সেটাকে আইডেন্টিফাই করে যে এটা আহ, হচ্ছে কোনো ফোন নাম্বার না, এটা একটা স্প্যাম, এটা আনরেকগনাইজড নাম্বার। তো এটাকে অটোমেটিক্যালি সে কি করে দেয়, ব্লক করে দেয়। সেই নাম্বারটা ব্লক মানে কি, সেই নাম্বারটা আমাকে দেখায় যে দিস ইজ এ স্প্যাম কল, এরকম করে ট্রু কলারে কি করে শো করে, যারা আপনারা ট্রু কলার ইউজ করেন। তো ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে আমরা মেশিন লার্নিং, ডিপ লার্নিংটা খুব বেশি পরিমাণে ইউজ করতেছি। তো আনসুপারভাইজড লার্নিং হচ্ছে ডাটাগুলোকে গ্রুপে ক্লাস্টার করে, এটা এই সিস্টেমটাকে ক্লাস্টারিং মেথড বলে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। তারপরে স্যার হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি, যে ধরেন আমি আপনাদের পরীক্ষা নিলাম, যে একটা পরীক্ষা নিলাম যে ডেসিমাল থেকে বাইনারি রেজাল্ট বের করো। তা আপনি 5 আমি আপনাকে 5 বেস 10 কে বাইনারিতে কনভার্ট করতে দিলাম। তো আমরা সবাই জানি 5 বেস 10 কে বাইনারিতে কনভার্ট যদি করি আমার রেজাল্ট আসবে 101, কিন্তু আপনি বললেন 102। ওকে, আপনি বললেন 102, তো আমি এটাকে কি করলাম, কারেকশন করলাম, কারেকশন করে বললাম এটা রেজাল্ট আসে 101। সাথে সাথে আপনার ডাটাবেজে সেই জিনিসটা কি হয়ে যাচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে। আপডেট হওয়ার পর আপনাকে আবার যখন 5 দিলাম, আপনি কি দিচ্ছেন, 101। এই যে আপনি একটা ভুল করলেন, আপনাকে একটা ডাটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর সেই ডাটাটার যে আউটপুট আসছে, আউটপুটটা সঠিক হয়েছে না ভুল হয়েছে, সেটা আমি আবার সিস্টেমকে কি করলাম, একটা ফিডব্যাক দিলাম। সিস্টেম সেই ফিডব্যাকটাকে আপডেট করে নিল। ওকে, এর পরবর্তীতে আমি হচ্ছে 6 বেস 10 দিলাম এবং সেটাকে আমি বাইনারিতে কনভার্ট করলাম, কনভার্ট করতে বললাম। আপনি কি করলেন, সাকসেসফুলি সেটাকে বাইনারিতে কনভার্ট করতে বললেন। এই যে বাইনারিতে কনভার্সনটা হয়েছে এটা সঠিক হয়েছে, তারপরও আমি কি করব, একটা ফিডব্যাক দিব সিস্টেমকে যে হ্যাঁ, ও যে ক্যালকুলেশন করছে সেই ক্যালকুলেশনটা কি হয়েছে, সঠিক হয়েছে। এভাবে করে একটা সিস্টেম কোনো একটা অ্যাকশন ক্রিয়েট করবে, সেই অ্যাকশনটার উপর যে ইউজার এটাকে ট্রেন করবে সে হচ্ছে একটা ফিডব্যাক দিবে। এভাবে অ্যাকশন এবং ফিডব্যাকের উপর বেস করে দাঁড়াবে সফটওয়্যার সিস্টেম নিজের সিস্টেমটাকে কি করবে, আপডেট করবে এবং সে নির্ভুলভাবে কোনো একটা সিস্টেমকে বা নির্ভুলভাবে কোনো একটা ইনপুট ডাটাকে কি করতে পারবে, ভেরিফাই বা সেটার আউটপুট প্রোভাইড করতে পারবে। তো রিইনফোর্সমেন্ট লার্নিং, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমরা মেশিন লার্নিং এর বিষয়টাতে শিখলাম যে মেশিন 3 ভাবে ডাটা লার্ন করতে পারে, 3 ভাবে শিখতে পারে। একটা হচ্ছে সুপারভাইজড ওয়েতে, মানে কারো হেল্পে, আর একটা হচ্ছে ডাটা অবজারভেশনে। মনে রাখবেন মেশিন লার্নিং এ যখনই অবজারভেশন আসবে সেটাই হবে আনসুপারভাইজড লার্নিং। আর রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি, সিস্টেম কোনো কিছু একটা প্রেডিক্ট করবে, প্রেডিক্ট করা মানে হচ্ছে একটা অ্যাকশন ক্রিয়েট করবে, সেই অ্যাকশনটা সঠিক না ভুল সেটার উপর বেস করে একজন ইউজার সেটাকে কি করবে, ফিডব্যাক দিবে। এই যে স্যার রিইনফোর্সমেন্ট লার্নিংটাও মূলত হচ্ছে স্যার সুপারভাইজড লার্নিং এর মতো, জাস্ট
সুপারভাইজড লার্নিং এ হচ্ছে শিখানো হয়, আর রিইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে হলো গিয়ে টেস্ট নেওয়া হয়। যদি আমি এভাবে বলি যে এখন আমি আপনাদেরকে কি করতেছি, শিখাচ্ছি, দিস ইজ সুপারভাইজড লার্নিং। তারপরে আপনি নিজের থেকে পরীক্ষার খাতায় কোশ্চেন গুলো অ্যান্সার করবেন চিন্তা করে করে, কোনটা কোন গ্রুপের, কোনটা কোন সেকশনের। ধরেন আপনার কাছে কোনো একটা কোশ্চেন আসলো, আপনি এটা দেখেন, হ্যাঁ এটা চ্যাপ্টার 3 কোশ্চেন, এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর কোশ্চেন, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর কোশ্চেন, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর কোশ্চেন। এভাবে করে আপনি সৃজনশীল কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনকে আপনি বিভিন্ন গ্রুপে বা ক্লাস্টারে ভাগ করে নেন। দিস ইজ কল আনসুপারভাইজড লার্নিং। ওইখানে আপনাকে কেউ বলে দেয় নাই, কিন্তু আপনি অবজারভেশনের মাধ্যমে দীর্ঘদিন অবজার্ভ করছেন, দেখছেন আমি চ্যাপ্টার 3 তে কি পড়াইতেছি, তারপর দেখলেন 1 এ কি পড়াইতেছি। এভাবে করে আপনি ডাটাগুলোকে সেগমেন্টেশন করে ফেললেন। দিস ইজ কল আনসুপারভাইজড লার্নিং। ওকে, তারপরে আসা যাক রিইনফোর্সমেন্ট লার্নিং। তারপর আমি হচ্ছে পরীক্ষা আপনাদেরকে কোশ্চেন দিলাম, আপনারা পরীক্ষা দিলেন। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষাটা কি, আপনি একটা অ্যাকশন ক্রিয়েট করছেন। অ্যাকশন ক্রিয়েট করার পর আমি ওটার একটা ফিডব্যাক দিলাম, যেটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। ওকে, এই যে সঠিক বা ভুল হয়েছে, এই যে টেস্টিংটা, দিস ইজ কল রিইনফোর্সমেন্ট লার্নিং। এটার মধ্য দিয়ে প্রত্যেকটা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন গুলোকে যেতে হয়। এই তিনটা যখন ঠিকঠাক মতো সাকসেসফুলি কাজ করে, তখনই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অ্যাচিভ হয়। এখন এই মেশিন লার্নিংটাকে আরো ফ্রুটফুল করার জন্য, আরো অ্যাকুরেট করার জন্য নতুন যে টার্মসটা আসছে সেটার নাম হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিংটা হুবহু আমাদের হিউম্যান ব্রেইন যেভাবে কাজ করে, নিউরাল স্ট্রাকচারের উপর বেস করে, সেটাকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে এটাকে তৈরি করা হয়। ওকে, তো ডিপ লার্নিং এর বিষয়টা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করতেছি। ওকে, ডিপ লার্নিং এর মেইন, মনে করেন যদি আমি ডিপ লার্নিং নিয়ে কথাবার্তা বলি, ডিপ লার্নিং অ্যাচিভ করা হয় হিউজ ভলিউমের ডাটার মাধ্যমে। অর্থাৎ আপনার সিস্টেমকে হিউজ পরিমাণ ডাটা নিয়ে কি করতে হবে, ট্রেন করতে হবে। তাহলেই আপনার সিস্টেম অটোমেটিক্যালি জিনিসটাকে রেকগনাইজ করতে পারবে। যেমন আমি একটা নর্মাল কথা বলি, তাহলে বিষয়টুকু বুঝতে পারবেন। ধরেন গুগল কি করতেছে, গুগল অ্যাসিস্ট্যান্ট দেখা গেছে কারোর সাথে কমিউনিকেশন করতেছে। আপনার কাছে মনে হতে পারে জিনিসটা কিন্তু খুবই ইজি। এখন একটা জিনিস আপনি চিন্তা করেন, আমি যদি বাংলাদেশের ভাষা, বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ গুলোকে নিয়ে কথা বলি, ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ গুলোকে নিয়ে কথাবার্তা বলি, তো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট আছে। যেমন ঢাকাইয়ারা একভাবে বাংলা কথা বলে, নোয়াখালীরা একভাবে বাংলা কথাবার্তা বলে, চিটাগং এর মানুষটা একভাবে কথাবার্তা বলে। যেমন নোয়াখালীর মানুষ বলে হাঁসটিয়া। হাঁসটিয়া মানে হচ্ছে হাঁস আর টিয়া পাখি কিন্তু না। হাঁস মানে হচ্ছে হলো গিয়ে হাঁস, মানে ৫, টিয়া মানে হচ্ছে টাকা। তো এই যে একটা সিস্টেমকে আপনার শিখাইতে হবে যে নোয়াখালীর অ্যাকসেন্টে যদি কেউ বলে ওইটার মিনিং কি, কেউ ঢাকাইয়া অ্যাকসেন্টে যদি কথাবার্তা বলে, এই যে আমি কথাগুলো বলতেছি, তার মানে বাংলাদেশের যত ধরনের অ্যাকসেন্ট আমি যদি গুগল ট্রান্সলেটর বানাইতে চাই, তাহলে আমাকে হচ্ছে ডে বাই ডে এই প্রতিটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিস্টেমকে কি করতে হবে, ট্রেন করতে হবে। দেন সিস্টেম এই হিউজ ভলিউমের ডাটাগুলোকে নিয়ে ট্রেন হইতে হইতে পরবর্তীতে যখনই কোনো ডাটা কেউ ইনপুট দিবে, তখন আর ইউজারের সুপারভিশনের প্রয়োজন হবে না। সেখানে সুপারভাইজড, আনসুপারভাইজড, তারপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট সব তো আছেই, তার সাথে হচ্ছে অ্যাড হচ্ছে ডিপ লার্নিং, অর্থাৎ নিউরাল নেটওয়ার্কের থ্রুতে সেটাকে শিখে নিবে। আর মানুষের ব্রেইন কি, মানুষের ব্রেইন কিভাবে কাজ করে, মানুষের ব্রেইন অ্যাকচুয়ালি হচ্ছে প্যাটার্ন রেকগনাইজ করে। যে প্যাটার্ন রেকগনাইজ মানে হচ্ছে যে আমরা যখন কোন একটা শেপ দেখি, যদি আমি স্লো মোশনে দেখাই, ধরেন আশেপাশে দুইটা হচ্ছে পেট আছে, লাইক একটা বিড়াল, একটা হচ্ছে ডগ। এই যে ক্যাট আর ডগ যে আছে, সেটাকে আমরা কিন্তু ছোটবেলা থেকে শেপ প্যাটার্ন অনুযায়ী দেখতে দেখতে আমাদের মুখস্থ হয়ে গেছে। তো এই টেকনিকটাই মূলত হচ্ছে ডিপ লার্নিং এ ইউজ করা হয়, যে প্যাটার্ন প্রতিনিয়ত সিস্টেমকে দেখাইতে থাকে, একই প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখানোর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিটেলস। তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ডিটেলস ইনফরমেশন দেখানো বা সিস্টেমকে ট্রেন করার মাধ্যমেই সিস্টেম আরো বেশি অ্যাকুরেট হয়ে যায়। পরবর্তীতে ইউজারের ইন্টারাকশন ছাড়াই সে সিস্টেম কি করতে পারে, যে সে হচ্ছে প্রত্যেকটা ডাটাকে প্রেডিক্ট করতে পারে এবং আউটপুট প্রোভাইড করতে পারে। তো এটার একটা ডকুমেন্টেশন আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টুকু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ডিপ লার্নিং কেমনে কাজ করে। দুইটা দেখাবো, আর লাস্টে তো ডকুমেন্টেশন আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন
যে গুগল ট্রান্সলেটরের কথা বলা হচ্ছে, তো গুগল ট্রান্সলেট একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা অন্য ল্যাঙ্গুয়েজে কি করছে, ট্রান্সলেট করছে। অথবা আপনি আপনার মোবাইলের ইমেজ গ্যালারির কথা চিন্তা করেন, আপনি যখন ছবি তুলেন সেটাকে হচ্ছে বিভিন্ন লোকেশন ওয়াইজ সেটাকে সেগমেন্টেশন করে ফেলে। অথবা আপনি ফেসবুক থেকে যখন ছবি ডাউনলোড করেন, কোন ছবিটা ফেসবুক থেকে ডাউনলোড করছেন, কোনটা আপনি হচ্ছেন মেসেঞ্জার থেকে ডাউনলোড করছেন, কোনটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করছেন, বা কোনটা ক্যামেরা থেকে ছবি তুলছেন, তো সেগুলোকে সে অটোমেটিক্যালি কি করে ফেলে, অর্গানাইজ করে ফেলে। এই যে টেকনিকটা, এই টেকনিকটাকে মূলত ডিপ লার্নিং বলে, যেখানে সিস্টেমকে হিউজ ভলিউমের ডাটা দিয়ে কি করা হয়েছে, আপডেট করা হয়েছে। তো ডিপ লার্নিং এর আরো আমরা সামনে যাই, তাহলে বিষয়টুকু বুঝতে পারবো। ঠিক আছে, আসলে ডিপ লার্নিংটা কি সেটা আপনাদেরকে এখন বলি। এখান থেকে দেখেন, ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এর একটা পার্ট, আর মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্ট। তাহলে আমরা বলতে পারি ডিপ লার্নিং এর থ্রুতে মেশিন লার্নিং কে অ্যাচিভ করা হয়, এবং মেশিন লার্নিং এর থ্রুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে ডেভেলপ করা হয়, যাতে ডিভাইস বা সিস্টেম মানুষের মতো রিঅ্যাক্ট করতে পারে, অ্যাক্ট করতে পারে। যেমন এটা বোঝাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যানের বিহেভিয়ার বা প্রেডিকশন বা হচ্ছে ডিটেকশন করার সিস্টেমটাকে অ্যাডপ্ট করে লাইক হিউম্যানের মতো কি করবে, প্রোটোটাইপ হিসেবে কাজ করবে। তো এই টেকনিকটাকেই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে অ্যাচিভ করা হয়। আর মেশিন লার্নিং হচ্ছে একটা টেকনিক এআই কে অ্যাচিভ করার জন্য, এটার জন্য অ্যালগোরিদম প্রোগ্রামিং এগুলোর থ্রুতে আউটপুট নিয়ে কি করা হয়, যাতে অ্যাকচুয়াল আউটপুট প্রোভাইড করতে পারে। এখন অ্যালগোরিদম জিনিসটা কি? স্যার, অ্যালগোরিদম হলো গিয়ে প্রসেস, যে আপনি কিভাবে প্রবলেমটাকে সলভ করবেন। যেমন যারা আমার খুব কাছের মানুষ আছে তারা জানে আমার রাস্তা ক্রস করতে কিন্তু অনেক প্রবলেম হয়। তখন আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছি, যে রাস্তা আমি ফার্স্টে ক্রস করব না, রাস্তা ক্রস করার সময় অনেক মানুষ থাকবে, তো তারা যখন রাস্তাটা ক্রস করবে তাদেরকে শেল্টার নিয়ে আমি রাস্তাটা ক্রস করব। এই যে টেকনিকটা, এই মেথডটাকে মূলত স্যার বলা হয় অ্যালগোরিদম। তো প্রোগ্রামে কোনো একটা প্রবলেম সলভ করার প্যাটার্ন বা সেই প্রবলেমটাকে সলভ করার প্রসেস বা মেকানিজমকে আপনি যে প্ল্যান করেন যে কিভাবে প্রবলেমটাকে সলভ করবেন, এই স্টেপ বাই স্টেপ প্ল্যানিং কে মূলত অ্যালগোরিদম বলে। এটা চ্যাপ্টার 5 এ ডিটেইলসে ডিসকাশন করা হবে স্যার। আর ডিপ লার্নিংটা হচ্ছে হিউম্যান ব্রেইনের স্ট্রাকচারের উপর বেস করে তৈরি করা হয়। আর এটার যেহেতু নিউরন দিয়ে ব্রেইন তৈরি, সেটার উপর বেস করে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়। এই যে এখানে ডটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব নিউরন হিসেবে অ্যাক্ট করে। তো হিউজ ভলিউমের ডাটা দিয়ে প্রতিনিয়ত এই নিউরনগুলোকে রিচ করা হয়, কারণ নিউরনগুলো আমাদের ডাটা কি করতেছে, স্টোর করতেছে। তেমনি ভাবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হিউজ পরিমাণের ডাটাগুলোকে কি করে, অ্যাবজর্ব করে। আর এটার মধ্যে মোস্ট কমপ্লেক্স ক্যালকুলেশন বা কম্পিউটেশন হচ্ছে প্রতিনিয়ত হইতে থাকে, যাতে অ্যাকুরেটলি ডাটাগুলোর মানে ডাটাগুলোর অ্যাকুরেসি যাতে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করা যায়। এখন দেখেন ডিপ লার্নিংটা আসলে অ্যাকচুয়ালি কি। এখানে দেখেন নিউরাল নেটওয়ার্ক কেমনে আইডেন্টিফাই করে। যেমন এখানে আমি 9 লিখছি, তিনজন এখানে তিনটা বাচ্চা আছে, তো তিনটা বাচ্চা 9 লিখছে। সবার কিন্তু 9 দেখতে একই রকম হয় না। এটা একটা মানুষ ইজি ভাবে ডিটেক্ট করতে পারে এটা 9, এটাও 9, এটা 9। কিন্তু একটা কম্পিউটারের ব্যাপারে সেটা আইডেন্টিফাই করা কিন্তু খুবই কমপ্লেক্স। কারণ কম্পিউটার হচ্ছে প্রতিটার ক্ষেত্রে কম্পিউটার 1 আর 0 দিয়ে কাজ করে। তো এটার জন্য আমাদের ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্কটা কাজ করবে, কারণ ডিপ লার্নিং এর মেইন বেস হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্কের থ্রুতে কোনো মানুষের হেল্প ছাড়াই কম্পিউটার সিস্টেম এটা ফাইন্ড আউট করবে এটাও 9, এটাও 9, এটাও 9। ঠিক আছে, ওকে। এই যে দেখেন হিউম্যান ইজি ভাবে রেকগনাইজ করতে পারবে এটা 9, বাট প্রবলেম হবে কার জন্য, কম্পিউটারের জন্য। কম্পিউটার এটাকে আইডেন্টিফাই কেমনে করবে,
কম্পিউটার এটাকে আইডেন্টিফাই করবে হলো গিয়ে পিক্সেলের মাধ্যমে, অর্থাৎ এটার ক্ষেত্রে আসতেছে ডিপ লার্নিং। তো দেখেন টেকনিকটা কি, কিভাবে কম্পিউটার আইডেন্টিফাই করবে যে এই যে তিনজন যে ইউজার আছে তারা কি লেখছে, কম্পিউটারটা কিভাবে ডিটেক্ট করবে সেটা একটু দেখেন। এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এখানে যে 9 আছে এই 9টাকে কি করা হয়েছে, পিক্সেলের সেগমেন্টেশন করা হয়েছে 28 by 28। আমি জাস্ট একটা মানে এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই প্রত্যেকটা পিক্সেলের ইন্ডিভিজুয়াল কিন্তু ভ্যালু আছে, এটাকে হচ্ছে পিক্সেলে ভাগ করা হয়েছে 28 by 28। তাহলে কত আসতেছে 784 পিক্সেলস। তার মানে এখানে দেখেন এই ডট গুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা নিউরনস, আর এই নিউরনস গুলোর নাম্বার সিরিয়াল দেওয়া আছে, অর্থাৎ এই x1 একটা পিক্সেল, এটার 1 দেওয়া মানে এটা হচ্ছে পিক্সেল নাম্বার 1, এভাবে করে 784 পিক্সেল পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু এই জায়গায় বসানো আছে। যখনই একটা ইমেজ ক্যাপচার করা হয় সেই ইমেজটাকে 784 পিক্সেলে কি করে ফেলতেছে, সিস্টেম ডিফারেন্সিয়েট করে ফেলতেছে। ডিফারেন্সিয়েট করার পর যেই পিক্সেলগুলোতে কালার আছে, মানে যেই পিক্সেলগুলো হিট হয়েছে ক্যারেক্টার দিয়ে, সেই পিক্সেলগুলোই অ্যাক্টিভেট হচ্ছে, এবং এভাবে করে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুগুলো এই লেয়ারে যাচ্ছে এবং এই লেয়ার থেকে এই লেয়ারে যাচ্ছে, যাওয়ার পর ফাইনালি এইটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। তো আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, অর্থাৎ নিউরাল নেটওয়ার্কে 3টা লেয়ার থাকে। এটা ফার্স্টেরটা হচ্ছে, যেটা ফার্স্টের এই ডট দেখতেছেন সবগুলো পিক্সেল, এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার। আর এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার। হিডেন লেয়ার হচ্ছে যত ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, কম্পিউটেশনাল ক্যালকুলেশন আছে, সবগুলো এই লেয়ারে হয়। আর এখানে যত ধরনের কমপ্লেক্স কাজ আছে সকল কমপ্লেক্স কাজ হয়, এবং দেন সেইটার থেকে আমাদের এই লেয়ারটা হচ্ছে আউটপুট লেয়ার। ওকে, তাহলে এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আমরা যখন কোনো একটা কিছু ইনপুট দিই, ডিপ লার্নিং এর মেকানিজমটা হচ্ছে সেটাকে একটা পিকচার হিসেবে সে স্ক্যান করে, স্ক্যান করার পর পিকচারটাকে স্যার কি করে ফেলে, পিক্সেলে ডিফারেন্সিয়েট করে। এখন সব পিক্সেলের মধ্যেই কিন্তু এই 9 এর কালারটা নাই। তো পিক্সেল যেই পিক্সেল গুলোতে কালার গুলো আছে সেই পিক্সেল গুলো এখান থেকে কি করা হয়, সবগুলো পিক্সেলকে নেওয়া হয়। নেওয়ার পর এই যে হিডেন লেয়ার যেটা আছে সেই হিডেন লেয়ারের কাছে শুধুমাত্র সেই পিক্সেলগুলোকে পাঠানো হয় যেই পিক্সেলগুলো হচ্ছে টাচ হয়েছে। তো সেই টাচ করা পিক্সেলগুলো এখানে যায়, তারপরে ক্যালকুলেশন হয়, ক্যালকুলেশন হয়ে ফাইনালি প্রবাবিলিটির মাধ্যমে এটা আইডেন্টিফাই করা হয়, এটা হচ্ছে 9। স্যার প্রসেসটা দেখেন, এটা খুবই কমপ্লেক্স প্রসেস, এটা এত বোঝা লাগবে না, খালি জাস্ট একটা জিনিস মনে রাখবেন, ডিপ লার্নিং হচ্ছে নিউরাল নেটওয়ার্কের থ্রুতে কাজ করে। আর নিউরাল নেটওয়ার্কে 3টা লেয়ার থাকে, একটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, তারপরে হচ্ছে হিডেন লেয়ার, তারপরে হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। ওকে, ঠিক আছে, এইগুলো নিউরনস এর কথা বলছি। তো ডাটা গুলো সব এগুলোর মধ্যে ইনপুট করা হয়, এখানে সবগুলো পিক্সেলের ভ্যালু ইনপুট করা হয়। আর প্রত্যেকটা নিউরন পরবর্তী নিউরনের সাথে কানেক্ট থাকে, যেটাকে চ্যানেল বলে। যেমন দেখবেন এগুলো সব কানেক্ট থাকবে, দেখছেন চ্যানেলস, এই যে আপনারা লেয়ার গুলো দেখতেছেন, আর প্রত্যেকটা চ্যানেলের কিন্তু ভ্যালু অ্যাসাইন হয়, এটা অটোমেটিক্যালি অ্যাসাইন হয়, প্রত্যেকটা অ্যাসাইন হয়। আর এই চ্যানেলের থ্রুতে এখানে যেটা আছে এই প্রত্যেকটারই কিন্তু B1 B2 দেওয়া আছে, এগুলোকে বায়াস বলে। ঠিক আছে, এগুলোকে সবগুলোকে স্যার বায়াস বলে। এখানে একটা জিনিস দেখেন যে আপনার এই সবগুলো ডাটা এখানে ইনপুট হয়েছে, যেটা আমি আগেই বলছি, প্রত্যেকটা নিউরন পরবর্তী লেয়ারের নিউরনের সাথে কানেক্ট থাকে, অর্থাৎ হিডেন লেয়ারের নিউরনের সাথে কানেক্টেড থাকে এক একটা লাইনের মাধ্যমে, যেগুলোকে চ্যানেল বলে। আর এই নিউরন আর এই নিউরন যে কানেক্টেড থাকতেছে এদের কি থাকে, কিছু ভ্যালু থাকে, এই ভ্যালুগুলোকে ওয়েট বলে, এটা অটোমেটিক্যালি সিস্টেম থেকে জেনারেট হয়। ওকে, জেনারেট হওয়ার পর এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে B1 B2 B3 B4 এভাবে করে সেট করা হয়, এগুলোকে বায়াস বলে। এখান থেকে সেই বায়াস গুলোই শুধুমাত্র অ্যাক্টিভেট হবে যেগুলোতে হচ্ছে এই 9 লেখাটা টাচ করছে, অর্থাৎ যে পিক্সেল গুলো হিট হয়েছে
সেই পিক্সেল গুলোকে শুধু এই হিডেন লেয়ারে যে B1 B2 B3 এগুলো আছে এই বায়াস গুলো কি করবে ট্রিগার করবে, যেটাকে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন বলে। অর্থাৎ হিডেন লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে শুধুমাত্র সেই নিউরন বা বায়াস গুলোকে, এগুলোকে স্যার বায়াস বলতেছে কেন, কারণ এগুলো হচ্ছে ক্যালকুলেশন করবে। হিডেন লেয়ারের প্রত্যেকটা নিউরনকে বায়াস বলা হয়, যেটা হচ্ছে মেইন কাজটা করে। তো বায়াস গুলো কি করতেছে, শুধুমাত্র সেই বায়াস গুলো অ্যাক্টিভ হচ্ছে যে বায়াস গুলোর পিক্সেল হিট হয়েছে। যেমন দেখেন এটা দেখাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি এভাবে করেই কাজ করে। তো এত কমপ্লেক্সিটি তো আসলে দেখানো পসিবল না, জাস্ট আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে B1 B2 B4 B5 B6 B7 B9 এইভাবে করে এখান থেকে আস্তে আস্তে দেখেন নিউরনের সংখ্যা কি হইতেছে, বায়াসের সংখ্যা আস্তে আস্তে করে কমতেছে। অর্থাৎ টোটাল ইনপুট নেওয়ার পর সেটাকে সিম্পলিফাই করছে, দেন সেটাকে আরেকবার সিম্পলিফাই করে ফাইনালি সে হচ্ছে স্ক্রিনে কাকে শো করবে স্যার, 9 কে শো করবে। ডিপ লার্নিং কোথায় অ্যাপ্লাই হয়, কাস্টমার সাপোর্টস, এগুলো আমরা দেখব, মেডিকেল কেয়ার, মেডিকেল কেয়ারে আমরা ইউজ করি। ক্যান্সার মানে এমআরআই যে রিপোর্ট গুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করা, সেগুলোর ক্ষেত্রে মূলত এই মনে করেন ডিপ লার্নিংটা ব্যবহার করা হয়। তারপর সেলফ ড্রাইভিং কার্স এর ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে ডিপ লার্নিং। অ্যাপেল, টেসলা, নিসান এগুলো কাজ করতেছে। তারপর ওয়েমো আপনারা গুগলে সার্চ করলে পাবেন, এই কারগুলোতে ডিপ লার্নিং ফিচার অ্যাড করা হচ্ছে। ওকে, তো আমরা ডিপ লার্নিং এর আরেকটা ডকুমেন্টেশন দেখি। ধরেন এটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এখানে তিনজন ফ্যামিলি মিলে, তারা এই ফ্যামিলির লোকজন মিলে রাশিয়াতে ঘুরতে গেছে। এখন তারা এই বোর্ডের মধ্যে কি লেখা আছে সেটা কিন্তু জানে না। কি করলো, ছবি তুললো, ছবি তুলে গুগল ট্রান্সলেটে দিয়ে দিল। অটোমেটিক্যালি গুগল সেটাকে ট্রান্সলেট করে জানায় দিল ইংলিশ এটাকে কি বলে। এই জিনিসটা মূলত ডিপ লার্নিং এর একটা ফিচার, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একটা ফিচার স্যার। ঠিক আছে, এই রাশিয়ানটাকে কিসে ট্রান্সলেট করে দিছে, ইংলিশে ট্রান্সলেট করে দিছে। তারপর ফেস রিকগনিশন, পরীক্ষায় যদি আসে ডিপ লার্নিং কোথায় কোথায় ইউজ করা হয়, ফেসিয়াল রিকগনিশন, রিয়েল টাইম ট্রান্সলেশন, তারপর মিউজিক কম্পোজিশন, এই জায়গায় হচ্ছে ডিপ লার্নিংটাকে ব্যবহার করা হয়। ওকে, আর নিউরাল নেটওয়ার্ক ডিপ লার্নিং এর পার্ট এগুলো তো কিছুক্ষণ আগেও বলছি, আরেকবার বলতেছি। নিউরাল নেটওয়ার্কে এখানে আপনারা যেটা দেখতেছেন, হিউজ ভলিউমের ডাটা ইনপুট দেওয়া হয়। এটার মাধ্যমে সিস্টেমকে কি করা হয়, ট্রেন করা হয়, এবং সিস্টেম দেন আউটপুট গুলোকে কি করে, ট্রেনিং এর যে ট্রেনিং সেশনের পর আউটপুট গুলোকে প্রেডিক্ট করতে পারে। আর এটা কিভাবে কাজ করে সেটা বুঝার আমরা চেষ্টা করি। এখানে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে নিউরন। এখানে তিনটা অবজেক্ট দিল, একটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা হচ্ছে বৃত্ত, আর একটা হচ্ছে ত্রিভুজ। এখন এখানে তিনটাই মনে করেন আউটপুট আছে, যেহেতু তিনটা ইনপুট তিনটাই আউটপুট। এখন এই সিস্টেমটা, আমরা কি এই সিস্টেমটা হচ্ছে আইডেন্টিফাই করবে কোন শেপটা কি। ওকে, তো চলেন আমরা এটা একটু দেখি। আর আমি আগেই বলছিলাম যে নিউরাল নেটওয়ার্ক এই নিউরনসের দ্বারা তৈরি। একটু আমি এটা ইয়ে করে নিই। আচ্ছা, আপনাদেরকে বিষয়টা একটু বুঝাই। এই যে এখানে যে ডট গুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবই আমাদের এক একটা নিউরনস। তো একটা নিউরন মানে একটা নিউরাল নেটওয়ার্কে তিন ধরনের আউটপুট থাকে। ফার্স্ট একটা হচ্ছে ইনপুট, তারপরে যে দুইটা লেয়ার আছে সেটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার যেগুলোকে আমরা বায়াস বলি, আর ফাইনালে এটা হচ্ছে আউটপুট। এখন আমরা চেক করব যে আসলে নিউরাল নেটওয়ার্কটা কিভাবে কাজ করে।
এই যে দেখেন মাঝখানের ইনপুট লেয়ার এবং আউটপুট লেয়ারের যা মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার, যেখানে যত ধরনের কমপ্লেক্স ক্যালকুলেশন আছে সবগুলো এখানে হয়, এবং এটাই হচ্ছে মেইন কি যে ডিপ লার্নিং এর থ্রুতে যাতে সিস্টেম মনে করেন উইদাউট কোনো ভুল করা ব্যতীত ঠিকঠাক মতো কি করতে পারে, আউটপুট প্রোভাইড করতে পারে। এখন দেখেন একটা সার্কেল, এই তিনটা অবজেক্টের ভিতরে একটা সার্কেল ইনপুট দেওয়া হলো। এখন এই সিস্টেম কিভাবে এই তিনটা মানে এটাকে ফাইন্ড আউট করবে সার্কেল, সেটা একটু দেখেন। আগে তাকে শেখানো হয়েছে এটা হচ্ছে আমার মনে করেন স্কোয়ার, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তারপরে তাকে ইনপুট দেওয়া হয়েছে। এখন আপনি বলতে পারবেন যে স্যার এটা খালি আয়না দিলেই কি হয়েছে নাকি? এখন আমাকে কেউ যদি এসে বলে যে আপনি স্যার গ্রাফিক্স ডিজাইনিং এর একটা ব্যানার করেন বা আপনি একটা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করেন, আমি কিন্তু গ্রাফিক্স এর কাজ পারি না, তো আমাকে বললেও হবে না। কিন্তু আমাকে যদি প্রোগ্রামিং এর কথা বলে তাহলে আমি সেটাতে কি করতে পারবো, তাকে হেল্প করতে পারবো, কারণ প্রোগ্রামিং এর ব্যাপারে আমার আগে থেকে কি আছে, কিছুটা অল্প হইলেও ধারণা আছে। তো ওই অনুযায়ী আমাকে ফার্স্টে সিস্টেমকে, আমি যেটা বুঝাতে চাচ্ছি, ফার্স্টে সিস্টেমকে কিন্তু আমাকে ট্রেন করতে হবে। আমি যদি ফার্স্টে সিস্টেমকে ডাটা ফিড না করি, ডাটা না খাওয়াই, সিস্টেম হচ্ছে হঠাৎ করে কোনো কিছু নিয়ে আসলে সেটা কিন্তু আউটপুট দিতে পারবে না। এখন সিস্টেমকে আমার নোয়াখালীর ভাষা শিখাইতে হবে, সেটা না শিখাই যদি তাকে আমি নোয়াখালীর ভাষা আইনা দিই, সিস্টেম কিন্তু কোনো কিছু রেকগনাইজ করতে পারবে না। তো এটা হচ্ছে ডে বাই ডে আমাকে কি করতে হবে, ট্রেন করতে হবে। ট্রেন করার পর দেন হচ্ছে আমাকে ডাটা ইনপুট দিতে হবে। আমরা ফার্স্টে কি করি, ধরেন শিখি, ধরেন পরীক্ষা আছে আমার আইসিটি, এখন আমি আপনাদেরকে যা যা শিখাইছি সেখান থেকে কোশ্চেন দিলেই তো আপনারা অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি এমন কোশ্চেন করলাম যেগুলো আমি পড়াই নাই বা যেগুলো আমি বুঝাই নাই, কনসেপ্টই ক্লিয়ার করাই নাই, তাহলে কি আপনারা অ্যান্সার করতে পারবেন? জীবনে অ্যান্সার করতে পারবেন না। সেটার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ লার্নিং এর কথা যদি বলি, ডিপ লার্নিং এর মেইন অবজেক্টিভ হচ্ছে ফার্স্ট সিস্টেমকে হিউজ ভলিউমের ডাটা দিয়ে ট্রেন করতে হবে। মনে রাখবেন, হিউজ ভলিউমের ডাটা দিয়ে ডিপ লার্নিং এর যে নিউরাল নেটওয়ার্ক আছে সেটাকে ট্রেন করতে হবে। দেন সেটাতে ডাটা ইনপুট দিতে হবে। ডাটা ইনপুট দিলে সেটা যদি ঠিকমতো অ্যাকুরেটলি অ্যান্সার দিতে পারে, তখন বুঝবো যে আমি আমার সিস্টেমকে খুব ভালোভাবে কি করছি স্যার, ট্রেন করছি। মেইনলি ইন এ নাটশেল যদি কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলোর মেইন মনে করেন অবজেক্ট মেইন হচ্ছে হলো গিয়ে র ম্যাটেরিয়ালস হচ্ছে ডাটা। আপনি যত পরিমাণ ডাটা সিস্টেমকে রেকগনাইজ করাবেন, ততই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ভালো পারফর্ম করবে। ওকে, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে 28 বাই 28 এর পিক্সেলে সিস্টেম সেটাকে ব্রেকডাউন করে নেয়। আর ব্রেকডাউন করার পর প্রত্যেকটা পিক্সেলের কিন্তু একটা ভ্যালু আছে। সেই পিক্সেলের ভ্যালুগুলো এই নিউরনগুলোতে চলে আসে এবং ডাটাগুলো এই নিউরনে শিফট করা হয়। দেখতে থাকেন স্যার। দেখেন, প্রত্যেকটা পিক্সেলের যে ডাটা আছে সেগুলোকে এই নিউরনগুলোতে ইনপুট দেওয়া হয়েছে। কিন্তু এই যে নিউরনগুলোতে ইনপুট দেওয়া হয়েছে, দেওয়ার পর এই সিস্টেম যেটাকে আমরা বায়াস হিসেবে চিনি, সেই সিস্টেমটা এখান থেকে শুধুমাত্র সেই পিক্সেলগুলোকে কল করতেছে যেগুলো হচ্ছে আমার কালার হয়েছে বা যেগুলো হচ্ছে হিট হয়েছে, আমি এগুলোকে হিট করার কথা বলতেছি, যেগুলো হিট হয়েছে সেগুলোকে পাঠায়। তারপর সেই হিট হওয়া পিক্সেলগুলোকে এই লেয়ারে কি করা হয়, সমন্বয় করা হয়, এবং সমন্বয় করার মাধ্যমে সে হচ্ছে ভ্যালু ক্যালকুলেট করে ফাইন্ড আউট করে যে কোনটা হচ্ছে হলো আউটপুট হবে। ওকে, যেমন দেখেন এখন ইনপুট গুলো চলে গেছে, আর এই ইনপুট লেয়ারের ডাটাগুলো পরবর্তী মনে করেন নিউরন গুলোতে কানেক্টেড আছে, যেগুলোকে আমরা বায়াস বলি। আর এই যে লাইনগুলো আপনারা যে দেখতেছেন এগুলোকে স্যার চ্যানেল বলা হয়, যেটার মাধ্যমে ডাটাগুলোকে সেন্ড করা হয়। আর এই প্রত্যেকটা চ্যানেল যে আছে, যে লাইনগুলো আছে, প্রত্যেকটা লাইনের কিন্তু এক একটা কি আছে, ভ্যালু আছে, যেটা সিস্টেম অটোমেটেড ভাবে কি করে জেনারেট করে, যেটাকে আমরা ওয়েট বলি। এই যে চ্যানেলস এর কথা বলছি, এগুলো একটু লিখে রাখেন। আর এগুলোর যে ভ্যালু গুলো আছে এগুলোকে ওয়েট বলে, ঠিক আছে, ওয়েট।
আর এই প্রত্যেকটা নিউরনের স্যার নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে, এগুলোকে স্যার বলা হয় বায়াস। আর এই বায়াস গুলো আমি আগেই বলছি, এখান থেকে যেই নিউরন গুলো হিট হয়েছে, মানে যেই মনে করেন পিক্সেল গুলো হিট হয়েছে, সেই পিক্সেল গুলোকেই এই জায়গায় কি করা হয়, সেন্ড করা হয়। দেন এই যেখানে প্লাস দেখতেছেন, প্লাসের মাধ্যমে কি করতেছে, সেই পিক্সেল গুলোকে এই জায়গায় আবার কি করবে, সেন্ড করবে। তো সব হিট হওয়া পিক্সেল গুলোকে সে হচ্ছে এই জায়গায় নেবে, এই জায়গায় ফাইনালি আরেকটা ক্যালকুলেশন হবে, এবং ক্যালকুলেশন হওয়ার পর ফাইনাল আউটপুটটা সে হচ্ছে ফাইন্ড আউট করবে। ঠিক আছে? আর এখানে দেখেন এই যে ইয়েলো কালার হচ্ছে, এখানে সেই পিক্সেল গুলোকে ফাইন্ড আউট করা হচ্ছে যেগুলো হচ্ছে ট্রিগার হচ্ছে। ওকে, দিস ইজ কল্ড অ্যাক্টিভেশন ফাংশন। তো বায়াস অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে শুধুমাত্র ইনপুট লেয়ার থেকে সেই ফাংশন, সেই পিক্সেল গুলোকে নেওয়া হয় যেগুলো হিট হয়েছে। ওকে, সাপোজ এই মনে করেন যে পিক্সেল গুলো হিট হয়েছে, সেই পিক্সেলের ডাটাগুলোকে পরবর্তী লেয়ারে কি করে দেয়, সেন্ড করে। আর পরবর্তী লেয়ারে যখন সেন্ড করে, আবার চ্যানেলের থ্রুতে এই হিডেন লেয়ারের এই পার্টগুলো কানেক্ট হয়, এবং কানেক্ট হইলে এই প্রত্যেকটা চ্যানেলের একটা করে কিন্তু ভ্যালু জেনারেট হয়। এই ভ্যালুগুলোকে আবার মনে করেন ক্যালকুলেশন করা হয়, এবং এই ক্যালকুলেশনের থ্রুতে ফাইনাল আউটপুটটাকে স্যার ডিসাইড করা হয়। এই যে একটার মানে এক স্টেপ থেকে আরেক স্টেপে যে যাচ্ছে, এটাকে স্যার বলা হয় ফরওয়ার্ড প্রোপাগেশন। ঠিক আছে, এক স্টেপ থেকে যখন আরেক স্টেপে যাচ্ছে, ফরওয়ার্ড প্রোপাগেশন অর্থাৎ প্রচার করা। প্রোপাগেশন মানে আমরা কি করতেছি, প্রচার করতেছি, যে এই স্টেপ থেকে ডাটাগুলো এই স্টেপে আমি প্রচার করতেছি, এই স্টেপ থেকে ডাটা এই স্টেপে প্রচার করতেছি, এই স্টেপ থেকে ডাটা এই স্টেপে কি করতেছি স্যার, প্রচার করতেছি। ওকে, অর্থাৎ সামনের দিকে ডাটাগুলোকে সেন্ড করা হয়। ফাইনালি এখন দেখেন, ফাইনালি ডাটা এখানে কি আসতেছে স্যার, 7 আসতেছে। এখানে যদি আমি ডাটাগুলোকে চেক করি, যে এই ডাটার মধ্যে এটা হচ্ছে 7 আর এইটা হচ্ছে 7, তো হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে এই তিনটার ভিতরে হাইয়েস্ট ভ্যালু কার, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এই 7 এর ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে এটার ভ্যালুটা হচ্ছে হাইয়েস্ট। তাহলে আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে আমাদের সিস্টেম সাকসেসফুলি এটা ফাইন্ড আউট করছে যে এটা কি একটা সার্কেল। কিন্তু এরকম তো নাও হইতে পারতো, ধরেন সার্কেল প্রেডিক্ট না করে স্কোয়ার প্রেডিক্ট করতো, তখন কি হইতো সেটাও একটু দেখেন। ওকে, এখন দেখেন এখানে যে ভ্যালু গুলো আসছে, ফাইনালি ভ্যালু আসতেছে হলো গিয়ে 0.5, এগুলো কিন্তু সব প্রবাবিলিটি, এই জন্য স্যার 0.1 এরকম দেখাচ্ছে। কারণ প্রবাবিলিটির ভ্যালু কখনো হচ্ছে 1 এর থেকে মানে 1 এর সমান হইতে পারবে না, 1 থেকে বড় হইতে পারবে না। যদি প্রবাবিলিটির ম্যাথ করার সময় আপনার ভ্যালু 1 এর থেকে বড় হয়ে যায় বা 1 এর সমান হয়ে যায়, তখন সেটা প্রবাবিলিটি থাকে না, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ইভেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো এরকম কিন্তু হবে না, প্রবাবিলিটির ভ্যালু সব সময় হচ্ছে 1 এর থেকে কম হবে। ওকে, তো এখানে দেখেন ফাইনালি আমরা আউটপুট দেখতে পাইতেছি যে এখানে স্কোয়ার হওয়ার প্রবাবিলিটি 0.5, তারপর 0.4 হচ্ছে সার্কেল হওয়ার প্রবাবিলিটি, এবং 0.1 হচ্ছে ট্রায়াঙ্গেল হওয়ার প্রবাবিলিটি। কিন্তু এখানে একটা ভুল প্রেডিক্ট করছে সিস্টেম, সে হচ্ছে এটাকে স্কোয়ার কাউন্ট করছে, কিন্তু এটা তো আসলে স্কোয়ার ছিল না। ঠিক আছে, এটা আসলে সার্কেল। তো এরকম যদি কখনো হয়ে যায় যে আমার নিউরাল নেটওয়ার্ক ভুল আউটপুট দিছে, সেটাকে সে নিজের থেকে কি করতে পারে, কারেকশন করতে পারে। দিস ইজ কল্ড ব্যাক প্রপাগেশন। ঠিক আছে, তো ব্যাক প্রপাগেশন কি, সে এখনের যে প্রবাবিলিটির যে ভ্যালু আছে, সেটা হচ্ছে নেক্সট প্রিভিয়াস লেয়ারের প্রবাবিলিটির ভ্যালুর সাথে ম্যাচ করে দেখবে। যেমন স্যার এখানে স্কোয়ারের ভ্যালু ছিল কত, 0.5, আর এখানে কত ছিল, 0.6। আর এখানে মনে করেন যে 0.4 ছিল সার্কেলের, এখানে ছিল 0.7। তো আগের লেয়ার থেকে যেটা দেখতে পাইতেছে যে সবচেয়ে বড় ভ্যালু ছিল কিন্তু এই সার্কেলের, কিন্তু এখানে এসে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো সেটার জন্য 0.7টা কি করবে স্যার, ব্যাক প্রপাগেট করবে, এবং প্রপাগেট করে কারেকশন করে এই সার্কেলটাকে কি করবে, ফাইন্ড আউট করবে। তো দেখেন স্যার,
আমাদের নিউরাল নেটওয়ার্ক ফার্স্টে এটাকে প্রেডিক্ট করছে, যেটা ভুল ছিল। দেখেন এবার কিভাবে কারেকশন করে। তো এটা রং প্রেডিকশন হয়েছে। ওকে, এখন দেখেন একটু আমি ফরওয়ার্ড করি জিনিসটাকে। এই যে ব্যাক প্রপাগেশন করছে, ব্যাক প্রপাগেশনের মাধ্যমে সে প্রিভিয়াস যে টার্মস আছে, প্রিভিয়াস যে লেয়ার আছে ওইখান থেকে কারেকশন করছে। কারেকশন করার পর দেখতেছে যে 0.04 হচ্ছে এটা হওয়ার চান্স, 0.06 হচ্ছে ট্রায়াঙ্গেল হওয়ার চান্স, আর 0.9 হচ্ছে হলো গিয়ে সার্কেল হওয়ার চান্স। তো এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড প্রপাগেশনের মাধ্যমেই মূলত নিউরাল নেটওয়ার্ক তার হচ্ছে আউটপুটটাকে ডিসাইড করে। ওকে, আর এই জন্য এখানে প্রত্যেকটা চ্যানেলের কিন্তু এক একটা ভ্যালু দেওয়া আছে। যদি পরবর্তী চ্যানেলের ভ্যালুর হাইস্ট ভ্যালুর সাথে আগের মনে করেন চ্যানেলের হাইস্ট ভ্যালু ম্যাচ না করে, তখন কিন্তু সিস্টেম কি করে, ব্যাকওয়ার্ড প্রপাগেশন করে। যেমন আমি একটু এখান থেকে দেখাই আপনাদেরকে যে এখানে 0.5 আসছে, 0.5 আসার পর এটা হচ্ছে এখানে সর্বোচ্চ ভ্যালু, আর এখানে সর্বোচ্চ ভ্যালু কোনটা, 0.7। তো 0.7 আমার কার সামনে আছে, সার্কেলের সামনে আছে, যেটা আমার ফাইনাল আউটপুট এই 0.5 এর সাথে কি করতেছে না, ম্যাচ করতেছে না। তো সেটার জন্য আমার কি হয়েছে, ব্যাক প্রপাগেশন হয়েছে। ব্যাক প্রপাগেশন হওয়ার পর যেমন দেখেন এখানে 0.7 আমার হচ্ছে সার্কেলের ছিল, ফাইনাল আউটপুটে 0.9 আমার কিসের আসছে, সার্কেল এরিয়া আসছে। তো এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 0.7, এই তিনটা ভ্যালুর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 0.9। এইভাবে করেই মূলত নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ফাইন্ড আউট করে যে আপনি কি ইনপুট দিচ্ছেন। আই হোপ স্যার আপনারা বুঝতে পারতেছেন যে ডিপ লার্নিং কিভাবে কাজ করে। আর এটার জন্য স্যার অবশ্যই মেশিনকে হিউজ পরিমাণের ডাটা ফিড করতে হবে। ওকে, তো স্যার আমাদের এটার মধ্য দিয়ে ডিপ লার্নিং এর টপিকটা শেষ হচ্ছে। আর ফাইনালি ডিপ লার্নিং এর আপনাদেরকে আমি একটা ডকুমেন্টেশন দেখাবো সুন্দর পিচায়। সেটা হচ্ছে গুগল ডুপ্লেক্সে তিনি হচ্ছেন এআই অ্যাসিস্ট্যান্ট যেটা নিয়ে কাজ করছেন, সেটা একটু দেখাবো। তো দেখেন ডিপ লার্নিং এর থ্রুতে সিস্টেম কিভাবে কাজ করেছে। Progress with our system. As I said earlier, our vision for our system is to help you get things done. It turns out a big part of getting things done is making a phone call. You may want to get an oil change schedule, maybe call a plumber in the middle of the week, or even schedule a haircut appointment. You know, we are working hard to help users through those moments. We want to connect users to businesses in a good way. Businesses actually rely a lot on this, but even in the US, 60% of small businesses don't have an online booking system set up. We think AI can help with this problem. So let's go back to this example. Let's say you want to ask Google to make your haircut appointment on Tuesday between 10 and noon. What happens is the Google Assistant makes the call seamlessly in the background for you. So what you're going to hear is the Google Assistant actually calling a real salon to schedule the appointment for you. Let's listen. How can I help you? Hi, I'm calling to book a woman's haircut for a client. I'm looking for something on May 3rd. Sure, give me 1 second. Sure, what time are you looking for around? At 12 p.m. We do not have a 12 p.m. available. The closest we have to that is a 1:15. এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, যে তারা ফোনে কথাবার্তা বলতেছে। এখন সিস্টেম অটোমেটিক্যালি সেটাকে ফাইন্ড আউট করতেছে। এখানে দেখেন মনে করেন অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতেছে যে তার কি বলতে হবে, এবং সে অনুযায়ী এই গুগল অ্যাসিস্ট্যান্ট কি করতেছে, কথাবার্তা বলতেছে। এটা হচ্ছে ডিপ লার্নিং এর একটা এক্সাম্পল, যে ডিপ লার্নিং এর থ্রুতে এই গুগল অ্যাসিস্ট্যান্টকে হিউজ পরিমাণ ডাটার মাধ্যমে ট্রেন করা হয়েছে, এবং ট্রেন করার মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট তার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে সেটা
হচ্ছে আইডেন্টিফাই করতে পারতেছে যে কোনটার পর কোনটা বলতে হবে, লাইক হিউম্যানের মতো। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু ডিপ লার্নিং এর একটা এক্সাম্পল। তো ডিপ লার্নিং কিভাবে আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দিচ্ছে বা দিবে সেটা খুব ভালোভাবেই আপনারা এখন বুঝতে পারবেন স্যার। Haircut for a client. I'm looking for something on May 3rd. Sure, give me 1 second. Sure, what time are you looking for around? At 12 p.m. We do not have a 12 p.m. available. The closest we have to that is a 1:15. Do you have anything between 10 a.m. and 12 p.m.? Depending on what service she would like. What service is she looking for? Just a woman's haircut for now. Okay, we have at 10 o'clock. 10 a.m. is fine. Okay, what's her first name? The first name is Lisa. Okay, perfect. So I will see Lisa at 10 o'clock on May 3rd. Okay, great. Thanks. Great. Have a great day. Bye. That was a real call you just heard. The amazing thing is the assistant can actually understand the nuances of conversation. We've been working on this technology for many years. It's called Google Duplex. It brings together all our investments over the years in natural language understanding, deep learning, text-to-speech. By the way, when we are done, the assistant can give you a confirmation notification saying your appointment has been taken care of. Let me give you another example. Let's say you want to call a restaurant, but maybe it's a small restaurant which is not easily available to book online. The call actually goes a bit differently than expected. So take a listen. See how may I hear you? Hi, I'd like to reserve a table for Wednesday the 7th. For 7 people? It's for 4 people. 4 people? When? Today? Next Tonight? Wednesday at 6 p.m. Oh, actually we reserve for like upper like 5 people. For people you can come. How long is the wait usually to be seated? For when tomorrow or weekday or? For next Wednesday, the 7th. Oh no, it's not too busy. You can come for 4 people, okay? Oh, I gotcha. Thanks. Bye bye. I hope আপনারা বুঝতে পারছেন যে ডিপ লার্নিংটা আসলে অ্যাকচুয়ালি কি। Again, that was a real call. We have many of these examples where the calls quite আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। তো থ্যাংক ইউ স্যার আজকের মতো।